والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وأهلهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। এরশাদ হচ্ছে পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় ও নম্রতা অবলম্বন করে, যারা অনর্থক কথা কর্ম থেকে বিমুখ, যারা জাকাত দানে সক্রিয়, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী, আর যারা নিজেদের আমানত ও ওয়াদা পূর্ণ করে, আর যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান তারাই হবে আমার উত্তরাধিকারী। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বাইরে ঘোরাফেরা করছেন তারা কিন্তু মিস করবেন, অনেক বড় পুরস্কার আছে এখন। যারা সামনে আছি দয়া করে একটু বসি, আসেন, আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখন মজার কিছু হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন 2 লক্ষ টাকার চেক, এটা এখন জিতবে, যে জিতবে 2 লক্ষ টাকার চেক হাতে। আমি একটু ফান করি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা খাম, অনেক ঘাম ঝরিয়ে এই খাম তৈরি করেছি, নাম ডাকার সাথে সাথে চলে আসবেন, অথবা নাম ছাড়াও আসতে পারেন। কে নিজেকে সাহসী মনে করেন? কে নিজেকে সাহসী মনে করেন? ওই পিছন থেকে একজন হাত পাইছি, চলে আসেন। 2 হাত আসছে একসাথে, আসেন মঞ্চে আসেন। পিছনের কোন ভাবি হাত তুললো যেন? আচ্ছা ভাই হইলেও চলবে, আসেন আসেন মঞ্চে আসেন। 2 লক্ষ টাকার চেক আমার হাতে, জিতে নিয়ে যাবে কিন্তু এখনই। ওই যে চলে আসছে পিছন থেকে একজন। হ্যাঁ, এরপরে আপনাকে ডাকতেছি, পরের বার আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ, 2 লক্ষ টাকার চেক আমার হাতে এখন দেখতে পাচ্ছেন, 2 লক্ষ টাকার চেক। এই চেকটি পাবেন এই পারফরমেন্সের মধ্যে দিয়ে। চেকের সাথে আমার এখানে কিছু টোকেন আছে, সেটা তুলবেন এবং পরিস্থিতি অনুযায়ী তিনি সেটা। আচ্ছা, এখানে অনেকগুলো, আমার হাতে অনেকগুলো এই ছোট ছোট চিরকুট আছে, যে কোনো একটা তুলেন। এটা তুলেন, সামনে থেকে তুলেন। হ্যাঁ, পড়েন। বউ এবং আদরের শালীকে নিয়ে নৌকায় উঠছেন, মাছ নদীতে নৌকা ডুবে গেল, একজন সাঁতার জানে না, কাকে বাঁচাবেন? বউ এবং আদরের শালীকে নিয়ে নৌকায় উঠেছেন, মাঝ নদীতে নৌকা ডুবে গেল, একজনও সাঁতার জানে না, কাকে বাঁচাবেন? কাকে বাঁচাবেন?
আপনি কাকে বাঁচাবেন এটা বলেন, আমি আমি বলি নাই তো। কাকে বাঁচাবেন সেটা বলেন। নিজেকে বাঁচাবো। বৌশালী? আগে তো নিজের প্রাণ বাঁচানো ফরজ। বৌশালীর কি হবে? নিজের প্রাণ বাঁচাবো আগে, বৌশালী ডাজন্ট ম্যাটার। এই যে তালিবালি শুরু করছে, বৌশালী, এর বৌশালী আছে এখানে? আছে বৌশালী? বৌশালী আসছে না না, এই জন্যই এত সাহস, সামনে থাকলে এটা বলা যাইতো না। আচ্ছা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা আরেকজন আসবো, মঞ্চে আরেকজন আসবো, এর মধ্য দিয়ে কিন্তু আমরা 2 লক্ষ টাকার চেক জিতে নেব। আরেকজন আসেন। হ্যাঁ ঠিক আছে, আসেন। পড়বেন? হ্যাঁ আপনি পড়েন। আচ্ছা আমি পড়ে দিতেছি। গভীর রাতে একটা ফোন পেয়ে আপনার ঘুম ভেঙে গেল, রিসিভ করে দেখলেন অপর প্রান্তে ক্যাটরিনা কাইফ, কি বলবেন? অভিনয় করে দেখান। তাহলে তো সালমান খান হওয়া লাগবে। নিজেরে সালমান খানই মনে করেন, অসুবিধা কি? ফোন ধরেন, কানে ফোন আছে, হ্যাঁ। কানে ফোন। কানে ফোন। হ্যাঁ আপনার কানে ফোন আছে, ক্যাটরিনা কাইফ অপর প্রান্তে আছে। তুমি ক্যাটরিনা হও। আর আমার ক্যাটরিনা হওয়ার দরকার কি? আমি কি ক্যাটরিনা মতো সুন্দর? কুটুস করে ক্যাটরিনা বললে আমি ক্যাটরিনা বলছি ইন্ডিয়া থেকে, এ বলতে পারে যে আপনার নেক্সট ছবিতে আপনাকে নায়ক হিসেবে নিবে অথবা ভিলেন হিসেবে, হোয়াট এভার। আমি ভিলেনই হতে চাই, নায়ক না। নায়ক বারবার ধোকা খায়। হ্যাঁ, সালমান ভিলেন হইলে আরো কিছু সুবিধা আছে না? অনেক সুবিধা। আমি ভিলেনই হতে চাই। তো ক্যাটরিনা কাইফ যখন ফোন করলো তখন তো আসলে একটু নার্ভাসই ছিলাম। তো তাই বলতেছিলাম যে আমি আসলে সালমান খান হতে চাই না, আমি সব সময় ভিলেনই হতে চাই, কারণ সালমান খানের আর সংসার হইল না, ক্যাটরিনা সংসার হয়ে গেছে। হ্যাঁ, মেয়েদের এই জন্য এটাই, এর বেশি কিছু না। পুরস্কার পাবো। আরে বক্তৃতাকে দিতে বলছে, আপনি ফোনে কথা বলেন। ফোনে কথা বলবো? ফোনে কথা বলেন। ও আচ্ছা। ना हेलो। मैं तो नहीं चाहूंगी हीरो बन गई, मैं तो विलेन जाऊंगी। ओ मैं समझाएगा समझाएगा। ও তো থোড়া দর্শন আচ্ছা, যতই বলো না কেন ওই ওই দিকে যাব না, আমি সালমান খান হতে চাই না। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অন্তরঙ্গ দৃশ্য ওকে, থাকবে কিনা ওকে। একটু বলে দেন। হ্যাঁ? অন্তরঙ্গ দৃশ্য থাকবে কিনা জিজ্ঞাসা করলেন না, অন্তরঙ্গ দৃশ্য থাকবেন কিনা? শুধু অন্তরঙ্গ না, ও আরো অনেক কিছু থাকবে। ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাইকে, তাহলে ধন্যবাদ রাজি, ধন্যবাদ। তাহলে রাজি। পরবর্তীতে কে আসবেন? 2 লক্ষ টাকার চেক কিন্তু এখনো হাতে, আপনি চলে যান, আপনার জন্য অপেক্ষা করতেছে চেক। দেখা যাক কে পায়। পরবর্তীতে কে আসবেন? ছেলে মেয়ে যে কেউ। রানা হাত তুলছিল প্রথমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন? হ্যাঁ সেও আসবে, এরপরে সেও আসবে। ওকে, সবার শেষে উঠবে 2 লক্ষ টাকার চেক। হ্যাঁ এখন তুলেন একটা। হ্যাঁ দাও। ওরে বাবা। ওকে, কি এটা? পরে পড়ো পড়ো। সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি অনন্ত জলিল হয়ে গেছেন, কি করবেন? সকালে উঠে দেখলেন আপনি অনন্ত জলিল হয়ে গেছেন, কি করবেন? প্রথম কথাটাই বলবো, আমার উপরে স্টেডিয়ামটা যেন আগে ফিল আপ হয়। তারপর কারণ একটু একটু পর পর তো টান দিতে হবে না। এরপরে বলবো যে অনন্ত আমার কাছে সবকিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব না। একটু পরে এই জায়গায় পুরোটা ফিল আপ করে দেবো আমাদের ভাই ব্রাদার সব বোনদের নিয়ে। তা তারপরে তারপরে বলা যাবে কিছু মুখে দে, আমি তো রোজা। এর পরবর্তীতে কে আসবেন? মঞ্চে আসেন, আরেকজন আসেন, সাহসী একজন আসেন। শাকিল, মার্চেন্ট টাইগার, হ্যাঁ যে কোনো একটা। আমার প্রিয় একটা নাটকের ডায়লগ। আপনার প্রিয় নাটকের একটি ডায়লগ বলেন। আমি ডায়লগ দিতে চাই পলাশের। এই তুই কি করস? তুই এখানে দেখোস না? এখানে রাস্তায় কি তুই ডাব খাইতে পারতেছিস না? আরে বেটা, তুই কি করতেছস আমি বুঝতেছি না। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, আমি আসলে বুঝি নাই কি হয়েছে, বাট ভালো লাগছে। এরপরে আসেন আরেকজন। শাকিলকে আজকে নায়কের মতো লাগছে। আরেকজন। 2 লক্ষ টাকার চেক কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে যারা বাইরে আছেন। হ্যাঁ একটা তো, এইটা তো অসুবিধা নেই, সামনে তুলো। হ্যাঁ তুলো। হ্যাঁ করি, এভাবে ধরে করি।
গ্রামের রাস্তা দিয়ে গভীর রাতে একা একা হেঁটে যাচ্ছিলেন। ঘুটঘুটে অন্ধকার, ভয় ভয় লাগছে। বাঁশঝাড়ের পাশে যেতেই শব্দ এলো, কিরে ইঞ্জিনিয়ার, খবর কি? আয় বাসের আগে উঠা গ্রামটা দেখি। কি করবেন? আমি এমনিতে ভয় করি অন্ধকার। না, কিছু তো করতে হবে না, এটা দেখান কি করবেন। আরে কয়টা বলবো যে ভাই আমি তো মার্সেন্টেটার, বাসের উপরেই আছি, কি বাস দেখাবো আর। সাবাস। আরেকজন আসেন, মঞ্চে আসেন আরেকজন। 2 লক্ষ টাকার চেক হাতছাড়া হয়ে যাচ্ছে যারা আসছেন না। আপনারা জানেন এই যে ফান গেমটি হচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু আমরা 2 লক্ষ টাকার একটি চেক দিব। আল্লাহ, এমন লোকের কাছে এমন জিনিস পড়ছে না, আপনি পড়েন আগে, মিললো না। থাকা উচিত। পড়েন পড়েন পড়েন। সালমান খানের নাচের একটা স্টেপ দেখান। সালমান খানের নাচের স্টেপ ওনার উঠতে হইব কেন এতগুলার মধ্যে? এখন তো পাঠানের যুগ চলে, পাঠানের স্টেপ হইলে ভালো হতো। আচ্ছা, সালমান খানের নাচের স্টেপ চলবে? একটা সালমান স্টেপ দেন, খানের- অসুবিধা কি? স্টেপ তো হাজার আছে, কোনটা একটা দেব? দেন না। সাবাস। এটা বাদ দেওয়া যায় না। না না, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মিউজিক মিউজিক, হ্যাঁ। একটা মিউজিক হবে। এটাই বলে কপাল না? মিউজিক কই? হ্যাঁ, মিউজিক আসতেছে। এটা তো পাঠান হয়ে গেল, শাহরুখ খানের স্টেপ দেওয়া যাবে। हमने मोहब्बत करनी है, हमने मोहब्बत की है। আল্লাহ জানে 2 লক্ষ টাকার চেক মনে হয় ডিসাইড হয়ে গেছে। আমরা আরেকজন, আরো 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 আসি, মঞ্চে আসি। সাবাস। অনেকে বলে যে হুজুরদের মধ্যে মানে রোমান্টিকতা থাকে না, তাই কি মনে হয়েছে আজকে? এটা কিন্তু মনে হয় নাই। কি এটা? হ্যালো হ্যালো, আপনি বিয়ে খেতে গিয়েছেন, খেতে বসে দেখলেন অপর প্রান্তে আপনার এক্স আপনাকে হাই হ্যালো করছে। আপনি খুব রোমাঞ্চকর ভাবে উত্তর দিতে গিয়ে খেয়াল করলেন বড় বড় চোখ করে আপনার বউ আপনার দিকে তাকিয়ে আছে। তখন আর কি বলবেন তখন? এটা ছিল যে আপনি বিয়ে খেতে গিয়েছেন, খেতে বসে অপর প্রান্তে আপনার এক্স বসেছে, আপনাকে হাই হ্যালো করছে। আপনি খুব রোমাঞ্চকর ভাবে উত্তর দিতে গিয়ে খেয়াল করলেন খুব বড় বড় চোখ করে আপনার বউ আপনার দিকে তাকিয়ে আছে। কি বলবেন? উনি আসবে। চালান চালান চালান। আমি যখন অনুষ্ঠানে গেলাম, হ্যাঁ। দেখলাম যে আমার এক্স গার্লফ্রেন্ড আমার দিকে তাকিয়ে আছে, তাকাচ্ছে আর জ্বলছে। কারণ আমি এখন মার্চেন্ট টাইগার। গার্মেন্টসটারে তারা তুচ্ছ মনে করে, গার্মেন্টসটারে গার্মেন্টস মনে করে না। আমি গার্মেন্টসে চাকরি করে দেখে সে আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আজকে আমি মার্চেন্ট টাইগার, সে তো আমাকে দেখে জ্বলবেই। আর এই দৃশ্য দেখে আমার ওয়াইফ বলছে কি হয়েছে? আমি বললাম তেমন কিছু না, টাইগার দেখলে তো মানুষ একটু ভয় পাবে, তাই একটু তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চেকের ব্যাপারটা পরে আসতেছি, অনুষ্ঠান চলতে থাকুক। আচ্ছা, আরেকজন আসেন, মঞ্চে আরেকজন আসেন, তাড়াতাড়ি আসেন। সাবাস। আচ্ছা আচ্ছা,
আসো না, আসো, ভয় কিসের? পাইলে তো পাইতেও পারো, 2 লক্ষ টাকা তো একদম কম না। এটা কি? ও দারুণ তো। কি দীপজলের একটি ডায়লগ যাতে শুনতে চায়, সো আমি সেই জনপ্রিয় ডায়লগ দিব। আহো বাতিজা আহো, পাট খেতে যাই। ওই যে এটা দেখছো না, তারপর ওইটা রাখছি। হ্যাঁ। আরেকজন আসেন। হ্যাঁ, প্রোগ্রাম হয় এখানে, ডিপ জলের ডায়লগ থাকবে না, সেটা প্রোগ্রাম বলে? এটা হয় না। হ্যাঁ, পড়ো 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 পড়ো। হ্যাঁ, পড়তে হবে তো ভাই। আচ্ছা, আমি পড়ে দেই, আমি পড়তে পারি। না না না, ওটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। জানো তো, তার ভাগ্যে এসেছে হঠাৎ একজন পরিচালক আপনাকে বলল যে আপনি তার পরের ছবির নায়ক। নায়িকা নেওয়া হলো ময়ূরীকে। প্রথম রোমান্টিক ডায়লগ নিজে থেকে দিতে বলা হলে কি দিবেন? অভিনয় করেন। সবার প্রথম যেটা বলবো, যে ভাই তোর আর কি ডায়লগ দেবো, তুই নিজে তো একটা ডায়লগ আমাদের দিতে হয়। মহামান্য প্রধান অতিথি আমাদের কাছে চলে এসেছেন আমাদের মাঝে, এবং আমাদের প্রভিসি স্যার, ভাইস চ্যান্সেলর স্যার চলে এসেছেন। সকলের জন্য আমরা দাঁড়িয়ে একটা হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি। সকলকে দাঁড়িয়ে হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছি। স্টপ করে দিই, স্টপ করে দিটা। স্যার আপনারা মঞ্চে চলে আসেন স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। আপনারা দয়া করে আমাদের অতিথিদের সম্মানে হলেও বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, সবাই বসে যান। আপনারা সকলে জানেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ মেধা ও মননে, শান্তির কাননে, স্বপ্ন বুননে, যোগ্যতার জাগরণে, শিক্ষা আহরণে, শৈল্পিক আভরণে, কুসংস্কার নিবারণে সকলের মনে যে অবস্থান গড়ে নিয়েছে, তাতে ধরে নেওয়া যায় আগামী দিনগুলোতে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় থাকবে, এবং সেই সাফল্যের প্রধান সহযোগী হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আপনারা জানেন এই ডিপার্টমেন্টের তথা এই বিশ্ববিদ্যালয়ের যাদের হাতে হাতে খড়ি, যাদের পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এত চমৎকার একটি বিশ্ববিদ্যালয় পেয়েছি, তারা আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমাদের আপনারা জানেন আমাদের ডিপার্টমেন্ট যার হাত দিয়ে শুরু হয়েছিল, আমাদের মাউল হক মজুমদার স্যার, আমাদের বর্তমান ভাই প্রভিসি স্যার, যিনি, যাকে আমরা যদি সব ছাত্রছাত্রীকে বলি বাবা বাদ দিয়ে আরেকজন বাবাকে কল্পনা করেন, আমার মনে হয় সবার সামনে চলে আসবে আমাদের প্রভিসি স্যারের কথা। আমার সেটাই আসে। আমাদের সাথে আরেকজন আছেন পরবর্তীতে যিনি দায়িত্ব গ্রহণ করেন, আমাদের মাহবুল হক স্যার, তিনিও আমাদের ডিপার্টমেন্টের হেড ছিলেন এবং আমাদেরকে তিনি গাইড করেছেন, শিক্ষাদান করেছেন। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক জনাব নুরুজ্জামান স্যার। আমরা পর্যায়ক্রমে স্যারদের কথা শুনবো। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমরা একজন আমাদের বড় ভাইকে ডাকি মিস্টার কুল, যিনি করেন খুব কম ভুল, যিনি ফোটাতে যান না হুল, যার মাথায় নায়কের মতো কোকড়া চুল, তিনি আমাদের দ্বিতীয় ব্যাচের সোহেল ভাই। সোহেল ভাইকে মঞ্চে স্বাগত জানাচ্ছি তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য। সোহেল ভাইয়ের জন্য জোরে করতালি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্ট প্লাস অ্যালামনি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের প্রো ভিসি স্যার, উপস্থিত আছেন আমাদের সাবেক ডিপার্টমেন্টের হেড মাহবুবুল হক স্যার, তাছাড়া উপস্থিত আছেন আমাদের বর্তমান ডিপার্টমেন্ট অফ হেড মমিন স্যার, আরও যারা উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় অ্যালামনি ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বভাবতই আমি বক্তৃতার লোক না, আমি হইলাম ভালোবাসার লোক। একসাথে কাজ করতে পছন্দ করি, একসাথে থাকতে পছন্দ করি। আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যালামনি ভাইরা কষ্ট করে একসাথে এত লোকের আয়োজন করছেন দেখেই আমার ভালো লাগতেছে। আমরা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট টেক্সটাইল, আমাদের কোনো গ্রুপ নাই, আমাদের কোনো ক্লাসিফিকেশন নাই, আমরা সবাই এক আমব্রেলার নিচে। আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের যে অনুষ্ঠানের যে কস্ট, আমরা ম্যাক্সিমাম কস্টটা আমাদের অ্যালামনিদের কাছ থেকে স্পন্সর হিসেবে নিয়েছি। এটার কারণ হয়েছে যাতে আমাদের আন্তরিকতা বাড়ে, সবার সহযোগিতা বাড়ে, এবং সবার সহযোগিতায় আমরা এই 2500 প্লাস অ্যালামনির একটা বিশাল গ্যাদারিং করতে সম্মত হয়েছি। আপনারা জানেন আমরা সবাই ভুলের ঊর্ধ্বে না। এই বিশাল একটা আয়োজন করতে যাওয়া হয়তো অনেক ছোটখাটো ভুল হবে, নিজেদের প্রোগ্রাম মনে করে আপনারা এটাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যখন একসাথে তখন আমরা অনেক বড় একটা শক্তি, আমরা যখন ডিভাইডেশন হয়ে যাব তখন আমাদের এই শক্তিটা আর থাকবে না। আপনারা অলরেডি আমাদের প্রোগ্রাম শিডিউল পাইছেন, পরবর্তী প্রোগ্রামগুলো আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন। আশা করি আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। আবারও সবার প্রতি অনেক ভালোবাসা নিয়ে, আন্তরিক ভালোবাসা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের আরো গুণীজন আছেন যারা আপনাদের জন্য বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ সোহেল ভাই। একজন মেধাবী মানুষ যিনি শিক্ষাগত যোগ্যতায়, শিক্ষাদানের দক্ষতায়, ছাত্রছাত্রীদের সাথে সখ্যতায় গড়ে নিয়েছেন এক অনন্য অবস্থান, যার অবদান সত্যি অম্লান। তিনি হচ্ছেন অত্র ডিপার্টমেন্টের মাননীয় হেড জনাব মোহাম্মদ মুমিনুর রহমান স্যার। স্যারের জন্য একটা জোরে করতালি। আজকের এই ফরমাল সেশনের প্রারম্ভিক বক্তব্য প্রদানের জন্য স্যারকে বিশেষ অনুরোধ করছি। জনাব মুমিনুর রহমান স্যার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা খোকা সাদ, এই কবিতার প্রথম লাইন দিয়ে শুরু করতে চাই। তোমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তো আমাদের কি সকাল হয়েছে? তো সকালটা আশা করি সবারই সুন্দর হয়েছে, যদিও এই গরমের মধ্যে আমার মনে হয় অনেকেই গাড়িতে আসতে একটু কষ্ট হয়েছে যারা ফ্যামিলি নিয়ে আসছেন। তারপরেও আমার মনে হয় এই সবুজ ক্যাম্পাসে এসে আপনাদের মন জুড়ায় যাওয়ার কথা। বক্তব্যের শুরুতেই মাননীয় প্রধান অতিথি, বস্ত্র অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয়, আমার প্রাণপ্রিয় দুইজন শিক্ষক, আমাদের অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর স্যার এস এম মাহবুবুল হক মজুমদার স্যার, প্রফেসর মাহবুবুল হক স্যার যিনি আমাদের ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন অনেকদিন, এবং আরও শিক্ষকবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, এবং তার সাথে আজকের এই প্রোগ্রামের যারা মূল আকর্ষণ এবং এই প্রোগ্রামের আজকের মূল অতিথি আমি যাদেরকে মনে করি যে অ্যালামনাই ভাই বোনেরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে এই প্রোগ্রামে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এবং একই সাথে আজকের যে ইতিহাস, এই প্রোগ্রাম যেখানে প্রায় 1600 অ্যালামনাই এবং তাদের আরও প্রায় 400 পরিবারবর্গ উপস্থিত হয়েছেন, অর্থাৎ 2000 মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এরকম প্রায় 1600-1700 টেক্সটাইল ইঞ্জিনিয়ার মিলন মেলা কখনো হয়েছে বা কোথাও হয়েছে কিনা আমার জানা নাই, তবে ড্যাফোডিলের ইতিহাসে এটা কখনো হয়নি এবং আজকে এটা হচ্ছে। এবং এটার কৃতিত্বের দাবিদার একমাত্র আমার অ্যালামনাই ভাই বোনেরা, যারা এত কষ্ট সহ্য করে এই গরমের মধ্যেও যারা তাদের নিজস্ব স্বকীয়তার জন্য এবং নিজস্ব ক্যাম্পাসকে এবং নিজস্ব ডিপার্টমেন্টকে ওন করে এখানে আসতে পেরেছেন এবং আসার জন্যে নিজেদের আকুল আবেদন প্রকাশ করেছেন। এবং অনেকেই আরও রিকোয়েস্ট ছিল যে আরও 200-300 রেজিস্ট্রেশন আমরা করতে পারতাম, কিন্তু সময়ের জন্য আমরা করতে পারিনি। তাদের প্রতি আমার
সমবেদনা। এবং আমি এই ডিপার্টমেন্টের একজন অ্যালামনাই হিসেবে আমিও গর্ববোধ করি। আমি এখানকার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিলাম এবং অ্যালামনাই হিসেবে এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি অনেক গর্বিত। আপনাদের মতো আমিও এখানে একজন অ্যালামনাই। মাননীয় প্রধান অতিথি, কিছু বিষয় না বললেই না, খুবই ছোট করে আমি বলবো আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে। আমাদের ডিপার্টমেন্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা স্বনামধন্য এবং অনেক পুরনো ডিপার্টমেন্ট, যেটার যাত্রা শুরু হয়েছিল 2005 সালে এবং এখানে থেকে এ পর্যন্ত প্রায় 5000-এর উপরে অ্যালামনাই জব মার্কেটে তারা কাজ করছে সুনামের সাথে, এবং তার সাথে প্রায় 1000 অ্যালামনাই যারা বিভিন্ন কোম্পানিকে লিড দিচ্ছেন, 100-র মতো এন্টারপ্রেনার আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান তারা লিড করছেন। তার সাথে আরো 100 জন আছেন যারা বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। সো দ্যাট ইজ আওয়ার অ্যালামনাই স্ট্রেংথ, এবং এই অ্যালামনাই স্ট্রেংথটা এই ডিপার্টমেন্টকে অনেক উপরে নিয়ে গিয়েছে বলে আমাদের বিশ্বাস। সাথে সাথে এই ডিপার্টমেন্টের জেনে খুশি হবেন যে ফার্স্ট আইবি অ্যাক্রিডিটেড প্রোগ্রাম ইন বাংলাদেশ এবং প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটিস আমাদের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। সাথে সাথে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম বাংলাদেশে আমরাই প্রথম চালু করি। এছাড়া আমাদের রয়েছে স্বনামধন্য শিক্ষক মণ্ডলী এবং চমৎকার ল্যাব ফ্যাসিলিটিস, যেগুলো এই ডিপার্টমেন্টকে অ্যালামনাইদের শক্তিশালী নেটওয়ার্কের তৈরি করার জন্য নিয়ামক হিসেবে কাজ করছে। এছাড়া আমাদের অ্যালামনাইরা, এই 5000 অ্যালামনাই আমরা জানি আমাদের জিডিপিতে, আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে কন্ট্রিবিউট করছে। এছাড়াও তারা বিভিন্ন সেক্টরে ভালো ভালো পজিশনে থেকে বিভিন্ন কোম্পানিকে রান করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করছে এবং সোনার বাংলা গড়ার জন্য তারা কাজ করছে। পরিশেষে মাননীয় প্রধান অতিথি, আমি আপনার কাছে কিছু প্রস্তাব তুলে ধরতে চাই। বস্ত্র অধিদপ্তর আমাদের দেশের যারা বস্ত্র সেক্টরে কাজ করে তাদের এবং যেসব বস্ত্র প্রকৌশল লেখাপড়া করে বিভিন্ন ইনস্টিটিউট, তাদের আপনারা গার্ডিয়ান। সো আমরা যদি আপনাদের সাথে একভূত হয়ে রিসার্চ কোলাবোরেশন, বিভিন্ন ধরনের সেমিনার, ট্রেনিং বা এই ধরনের বিভিন্ন ফ্যাসিলিটিসে, ইভেন আমাদের এখানে অনেক প্রোগ্রাম হয় যেগুলোতে আমরা আপনাদেরকে পার্টনার হিসেবে পেতে চাই। তারই ধারাবাহিকতা আমরা নভেম্বর মাসে, এই বছরের শেষে নভেম্বর মাসে ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবিলিটির উপরে একটা সামিট করতে যাচ্ছি, যে সামিটে ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের স্পিকার এবং ন্যাশনাল বিভিন্ন ধরনের এক্সপার্টিসগণ থাকবে ইন্ডাস্ট্রি এবং একাডেমি থেকে। সেখানে আমরা আপনাকে পার্টনার হিসেবে বস্ত্র অধিদপ্তরকে আশা করছি। এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবং এই ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা আবারও প্রমাণ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় ডিপার্টমেন্ট হেড, যাকে নিয়ে আমরা গর্ব করি। এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রাক্তন ডিপার্টমেন্ট হেড, যিনি গবেষণায় আপনারা জানেন প্রথিতযশা, ডক্টর মাহবুল হক স্যার। ডক্টর মাহবুল হক স্যার, তাকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আজকের এই অ্যালামনাই রিউনিয়ন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বস্ত্র অধিদপ্তরের মাননীয় ডিজি জনাব নুরুজ্জামান সাহেব এবং আমার পরম শ্রদ্ধেয় যিনি আমাকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নিয়ে আসছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভিসি স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুল হক মজুমদার স্যার, মঞ্চভূষ্ট আমাদের হেড সাহেব, এবং আজকের যাদের জন্য এই অনুষ্ঠান, অ্যালামনাই বৃন্দ, তাদের পরিবারবৃন্দ, সন্তান সন্ততি, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি 2009 সালে ডিপার্টমেন্টে জয়েন করি। তো ডিপার্টমেন্টে জয়েন করার পরে স্যার আমাকে, মূলত স্যারের উদ্যোগেই আমি আসি। আমি আসানুল্লাহ ইউনিভার্সিটিতে ছিলাম। তা আসার পরে প্রথমে স্যার হেড ছিলেন। তো স্যার হেড থাকার পরে অল্প কিছুদিন পরে আমি জানুয়ারিতে আসি, মের দিকে স্যার আমাকে আমার কাছে হেডশিপ হস্তান্তর করেন আর কি। আমি হেড হলেও আমি প্রত্যেকটা ডিসিশনে স্যারের সাথে আলাপ করতাম। আমার কাছে মনে হয় যে ক্রিকেট খেলায় যে ওই যে একটা জুটি থাকে, যে একটা জুটি দুইজনে মিলে পুরো
দলকে নিয়ে যায়। তা আমি আর স্যার, স্যার আমার ইমিডিয়েট ছিলেন, স্যার এখন অনেক উপর আছে, কিন্তু তখন আমরা একটা ক্রিকেটের জুটির মতো আমরা রান উঠেছি। আর আমাদের রানের ফল তোমরা। তবে আমরা যখন ডিপার্টমেন্টে প্রথম আইবির বাংলাদেশের প্রথম অ্যাক্রিডিটেশন আমরা পাই, এটা আমাদের জন্য অত্যন্ত আরো একটা সুখের খবর ছিল যে এই অ্যাক্রেডিটেশনে যেখানে কেউ ABC গ্রেড সি পাইলেই খুশি হয়ে যায়, কিন্তু আমি আর স্যার মিলে আমরা দুইজনেই আমরা এমন ভাবে প্ল্যানিং করলাম, আমরা বি পেয়েছি। আমরা বি পাওয়ার ফলে বাংলাদেশের 6th বেস্ট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ছিলাম আমরা। এরপরে ইউজিসি কর্তৃক আয়োজিত একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা হেকআপ প্রজেক্ট চালু হয়, 380 কোটি টাকার প্রজেক্ট। ওই প্রজেক্টেও আমাদের পারফরমেন্স অসাধারণ ছিল। আমরা আমাদের একটা ইউনিট আমাদের ডিপার্টমেন্ট থেকে আমি প্রজেক্ট হেড হিসেবে কাজ করছিলাম এবং আমরা তাদের রেটিংয়ে ভেরি গুড রেটিং পাইছিলাম। এছাড়াও আমরা বাংলাদেশে মনে হয় আমি প্রথম, আমরা ওই প্রজেক্ট থেকে একটা পেপার বাইর করছিলাম, আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এটা, এবং এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এটা আমাদের ওই পেপারটা সমাদৃত হচ্ছে। আমরা কিছুদিন আগে আমেরিকার একটা ইউনিভার্সিটি থেকে ওই পেপারটা সম্বন্ধে আমাদের কাছে কিছু ডাটা চেয়েছে, আমি আমাদের কলিগদের সাথে শেয়ার করেছি। যাক, আজকের যে প্রধান আকর্ষণ আমাদের বস্ত্র অধিদপ্তরের মাননীয় ডিজি, ওনার কাছে আমাদের এই সেক্টর নিয়ে আমি কিছু কথা বলবো। আমাদের বাংলাদেশে আমরা প্রায় পেপারে আসে যে আমরা বিশ্বের নাম্বার 1। তো আমি কিছুদিন আগে ফেসবুকে আমি শেয়ার করেছিলাম, আমরা এইটা সত্য, আমরা বিশ্বে নাম্বার 1, বাট ইন টার্মস অফ কোয়ান্টিটি, পরিমাণের দিক থেকে আমরা বিশ্বে নাম্বার 1। আমি কয়দিন আগে একটা ডাটা শেয়ার করেছিলাম, আমার কাছে আছে এটা ইয়েতে আসে, এই বিজিএমই থেকে আমাকে এই ডাটাটা দেওয়া হয়েছিল, এবং ওখানে দেখানো হয়েছিল গত রিসেন্টলি আমরা বিশ্বের সবচেয়ে বেশি এক্সপোর্ট করেছি, কিন্তু আমাদের প্রাইস পার কেজি নিট আমরা এক্সপোর্ট করেছি 18 সামথিং পার কেজি, হোয়ারাজ ভিয়েতনাম এটা করেছে 33 পয়েন্ট সামথিং কেজি, চায়না করেছে এটা 29 পয়েন্ট সামথিং, ইন্ডিয়া করেছে 26 পয়েন্ট সামথিং। অতএব আমরা বিশ্বের নাম্বার 1 হলেও আর্নিং এর দিক দিয়ে কিন্তু আমরা নাম্বার 1 না। এছাড়া আরো একটা ব্যাপার, কিছুদিন আগে পলিসি রিসার্চ ইনস্টিটিউট থেকে একটা যুগান্তর একটা লেখা প্রকাশিত হয়েছে, সেইখানে তারা বলছে যে বাংলাদেশের টেক্সটাইল বিজনেসটা অত ভালো না, কারণ এখানে আমাদের বেশিরভাগ আমদানি করতে হয়, কিন্তু লাভ হচ্ছে এটা যে এখানে ব্যাপক লোক কর্মসংস্থান হচ্ছে। কিন্তু আমি তাদের সাথে একমত না। এই কারণে আমি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেছি, তারা রেসপন্ড করে নাই। আমরা যে কটন ইম্পোর্ট করি, আমাদের কটন ইম্পোর্টটা খুবই লাভজনক, কারণ কটন থেকে আমরা যখন সুতা বানাই তখন কিন্তু আমরা স্পিনিং এ প্রচুর লোক কাজ করতেছে, ভ্যালু এডিশন হচ্ছে। আবার সেই সুতাকে যখন আমরা নিটিং করি বা উইভিং করি, সেইখানে আমাদের প্রচুর ভ্যালু এডিশন হচ্ছে। অতএব কটন ইম্পোর্টটা আমাদের জন্য লাভজনক, অত্যন্ত লাভজনক, কিন্তু আমাদের জন্য যেটা লাভজনক না, সেটা আমি মাননীয় ডিজি স্যারের সাথে আগেও একবার শেয়ার করেছিলাম। আমরা বিদেশ থেকে সিনথেটিক ফ্যাব্রিক ইম্পোর্ট করি, যেটা কিন্তু আমাদের দেশে করা সম্ভব। ওয়ার্ল্ড আউট একটা ডাটা আছে যে ওয়ার্ল্ডে এখানে যারা আছেন সবাই গায়ে যে ড্রেস আছে 70% সিনথেটিক আর 30% কটন, কিন্তু বাংলাদেশ আমাদের যে অ্যাক্টিভিটি, বাংলাদেশের অ্যাক্টিভিটি হলো নিয়ারলি 90% কটন অ্যান্ড রেস্ট হলো আমাদের সিনথেটিক। বেশিরভাগ সিনথেটিক আমরা বাইরে থেকে আনি। তো আমি যেটা আসলে সামারাইজ করি, সেটা স্যারকে বলবো যে আপনারা দুইটা ব্যাপার বললাম। একটা বললাম যে প্রচুর পরিমাণ কটন ফ্যাব্রিক, সিনথেটিক ফ্যাব্রিক আমরা ইম্পোর্ট করি। আমি 2000 সালে প্রথম বিজিএমইতে আমার ক্যারিয়ার, টিচিং ক্যারিয়ার শুরু করি। তখন গার্মেন্টসের মালিকদের সাথে আমাদের রেগুলার কথা হইতো আমাদের সাথে। তখনই ওনারা এই বিদেশ থেকে সিনথেটিক ফ্যাব্রিক ইম্পোর্ট করতেছে। আজকে 23 বছর পরেও তো ওনারা এটা এখনই ইম্পোর্ট করতেছে। তা আমি মাননীয়
সবাই জ্ঞাতার্থে বলতেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আসছেন, আমাদের উনি মাননীয় লুৎফর রহমান স্যার, উনি আমাদের সাথে জয়েন করেছেন, উনি আসছেন। সবাই করতালি দিয়ে আমরা একটু হাততালি দিয়ে স্যারকে একটু স্যারকে হাততালি দিয়ে আমরা একটু তো ঠিক আছে। তা আমি বক্তব্য, স্যাররা এসে গেছেন, স্যাররা বক্তব্য দিবেন। তা আমি আমার বক্তব্য এভাবে আমি সামারাইজ করতে চাচ্ছি। আমি স্যারকে দুইটা রিকোয়েস্ট করব। একটা রিকোয়েস্ট হলো যে বাংলাদেশে সিনথেটিক আমাদেরকে করতে হবে। উই শ্যাল হ্যাভ টু ডেভেলপ দিস ক্যাপাবিলিটি ইন লোকাল, উই শ্যাল নট ইম্পোর্ট দিস। কিভাবে করা যায় সেটার ব্যাপারে স্যার যদি আমাদের সাথে বসেন বা আমাদের হেল্প চান, আমরা হেল্প করব। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা যেটা বলবো সেটা স্যারকে রিকোয়েস্ট, যে বুটেক্স সরকারি ইউনিভার্সিটি করা হয়েছে কিন্তু কোনো রিসার্চ ফ্যাসিলিটি নাই। বুটেক্সে এখনো মাস্টার্স আছে কিন্তু পিএইচডি নাই। অতএব বাংলাদেশে রিসার্চটা ফরজ। এখন আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি আমি জানি, আমি ওনাকে ভালো করে চিনি, উনি খুবই ক্যাপাবল পারসন, উনি পারবেন। বস্ত্র দপ্তরে একটা রিসার্চ সেন্টার আপনারা ডেভেলপ করেন। আপনাদের সব ফ্যাসিলিটি আছে, আপনাদের জনবল আছে, সবকিছু আছে। আমি স্যারকে রিকোয়েস্ট করবো একটা রিসার্চ সেন্টার ডেভেলপ করেন, যেটা দিয়ে টেক্সটাইলে, তাহলে হবে কি কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আসে, তখন রিসার্চাররা বাহির করবে আমাদের ল্যাকিংস গুলো কি আছে। তো আমাকে বলছে যে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে শুভেচ্ছা, আমার জন্য দোয়া করুন, সবার জন্য দোয়া রাখলো। আল্লাহ হাফেজ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন একজন আদর্শ শিক্ষক বলতে যা বোঝায়, একজন আদর্শ শিক্ষকের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন, শিক্ষা, দীক্ষা, আচরণ, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, এই সবগুলোর সমন্বয়ের একজন মানুষ হচ্ছেন আমাদের অত্র বিশ্ববিদ্যালয়ের প্রভিসি স্যার ডক্টর মাহবুল হক মজুমদার স্যার। স্যারকে তার মূল্যবান ওকে স্যার, প্লিজ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উপস্থাপক মিস্টার সাজ্জাদকে, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর লুৎফর রহমান, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার নুরুজ্জামান, ডিজি বস্ত্র অধিদপ্তর, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমাদের প্রাউড অ্যালামনাই বৃন্দ। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকের টেক্সটাইল বিভাগ যে অ্যালামনাই ইউনিয়নের যে আয়োজন করেছেন সেটা অত্যন্ত সাফল্যজনক, অত্যন্ত উৎসবব্যঞ্জক। আমি সকল অ্যালামনাইদেরকে আমার তরফ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ড্যাফোডিলরাই যারা অ্যালামনাই তারাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। অ্যালামনাই ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় সাস্টেন করতে পারে না। সুতরাং এই অ্যালামনাই আপনারা এসছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের যারা পরবর্তী ছাত্ররা আসবে তারাও অত্যন্ত অনুপ্রাণিত হবে আপনাদের এই উপস্থিতি। আমরা আশা করব আপনাদের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা সুসম্পর্ক এবং একটা আত্মিক সম্পর্ক স্থাপিত হবে এবং ভবিষ্যতে এই অ্যালামনাইরে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনা আপনারাই দিবেন। আপনাদের পরামর্শ অনুসারেই বিভাগ চলবে এবং এইভাবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। আপনারা জানেন যে আমি এই বিভাগের ফাউন্ডার হেড ছিলাম 5 বছর। তারপরে আমি মাহবুল হক সাহেবকে আনি, ওনাকে হেড বানানো হয়। তারপর অন্যান্য আদার যারা সিনিয়র প্রফেসর আছেন এদেরকেও আমি নিয়ে আসি এবং বিভাগটাকে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করেছি, যারই ফলশ্রুতিতে আজকে প্রায় 5000-এর উপরে আমাদের অ্যালামনাই হয়ে গেছে এবং এই অ্যালামনাইরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবদান রাখছেন। আমি আশা করব এই অবদান যেন ঠিকমতো থাকে এবং আপনাদের সুস্বাস্থ্য আমি সবসময় কামনা করি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর উন্নতি আপনারা করবেন এই আশা আমি সবসময় মনে পোষণ করি এবং দোয়া করি
আপনারা যেন খুব যে যেখানে থাকেন না কেন তার উপরে যেন অধিষ্ঠিত হতে পারেন। সর্বশেষ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা এসছেন। আমরা হয়তোবা আপনাদেরকে যেভাবে ট্রিট করা দরকার সেভাবে হয়তো করতে পারিনি, কারণ আমাদের একটা লিমিটেশনস আছে, সেটাও আপনারা খেয়াল রাখবেন। পরিশেষে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। এভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, শতবর্ষ আমাদেরকে জ্ঞান বিতরণ করে যান, এই কামনা করি। এ পর্যায়ে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রাণ মাননীয় ভিসি স্যার ডক্টর প্রফেসর এম লুৎফর রহমান স্যার, প্রফেসর এম লুৎফর রহমান স্যারকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। স্যার, স্যার কিছু বলেন। পরম করুণাময় অসীম দয়ালু স্রষ্টার নামে আজকে থার্ড টেক্সটাইল অ্যালুমনিয়া রিইউনিয়ন 2023 থার্ড, তার মানে আরো দুইটা হয়ে গেছে। সম্ভবত আমি প্রথমটাতে ছিলাম, আমার স্মৃতিতে মনে পড়ে সেই সময়ের কথা। আজকের এই আয়োজনের প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট জনাব মোহাম্মদ নুরুজ্জামান, ডাইরেক্টর জেনারেল, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইলস, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, হেড অফ দি ডিপার্টমেন্ট, প্রফেসর্স, ডিয়ার কলিগস, এবং সবচেয়ে প্রিয় আমাদের এই ডিপার্টমেন্টের অ্যালামনাই সমূহ, তারা আজকে সবাই এখানে আমন্ত্রিত। আশা করি সবাই উপস্থিত। আমি সবাইকে এই তৃতীয় রিইউনিয়নে আমন্ত্রণ জানাই, স্বাগতম জানাই এবং আমন্ত্রিত অতিথিদেরকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানাই। মাঝখানে কিছু ব্যবধানের পর তৃতীয়বারের মতো হচ্ছে, এটা একটা আমাদের সবার জন্য আনন্দের বিষয়। বিভাগটি স্থাপিত হয় 2005 সালে শুনেছি, তারপরে এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তারপর অনেক পথ চলার পর আমরা এখন এই পর্যায়ে উপস্থিত। ইতিমধ্যে আমার যতদূর ধারণা প্রায় 3000 অ্যালামনাই আমাদের এই বিভাগে আছে এবং তারা এখানে উপস্থিত। আমাদের প্রিয় অ্যালামনাইদেরকে পেয়ে আমরা আজকে আনন্দিত, গর্বিত, এবং সবাই এখানে থাকলে আরো ভালো হতো। তারা এখানে ক্যাম্পাসে উপস্থিত হয়েছে। এইসব অ্যালামনাই, এইসব মানুষরা সবাই কিন্তু এই ক্যাম্পাসে লেখাপড়া করে নাই। তাদের জন্য হয়তো বা কেউ নতুন এই ক্যাম্পাসে, অনেকে তাই আমি দেখলাম ঘুরছে, বিভিন্ন গ্রুপে আশপাশে আছে। আমাদের ক্যাম্পাস এখন এখানে 100% আমরা চালাই। গত 1 জুলাই থেকে 2002 সালের সম্পূর্ণভাবেই বিশ্ববিদ্যালয় এখানে আসছে। একটু দূরে হলেও আসা যাওয়ার কোনো অসুবিধা নাই। অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবে, সংযুক্ত থাকবে, এইটা সবারই প্রত্যাশা। এটা অ্যালামনাইদের আরো বড় প্রত্যাশা হওয়ার কথা এবং সেই ধারায় আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের এই উদ্যোগ ভবিষ্যতে চলবে, এই বিশ্বাস আমার আছে। দীর্ঘ পথ চলার পর এই বিভাগটি এখন সুপ্রতিষ্ঠিত, এখনো এর উন্নয়ন চলছে। একাডেমিক প্রোগ্রাম, গবেষণা এবং ছাত্র ভর্তি সব দিক দিয়ে আমরা খুব ভালো পর্যায়ে আছি। আমার শ্রদ্ধেয় কলিগদেরকে সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর অ্যালামনাইরা যারা উপস্থিত তারা আমাদের অত্যন্ত প্রিয়। তারা এই বিশ্ববিদ্যালয়েরই না, এই দেশেরও ভবিষ্যৎ এবং তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে এবং যাবে। আমার বিশ্বাস এবং এইটা আমরা আশা করি যে এইসব মানুষরা তাদের শিক্ষকদেরকে অতিক্রম করে
আরো অনেক অনেক উপরে যাবে। আমাদেরকে অতিক্রম করে তারা ন্যাশনাল লেভেলে ভবিষ্যতে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এই বিশ্বাস এবং এই আস্থা এবং প্রত্যাশা আমাদের আছে। সেই সময়েও এই সংযোগটা যেন থাকে, আমরা পরস্পরের সঙ্গে আন্তরিকভাবে, আত্মিকভাবে এবং সার্বিকভাবে যেন সংযুক্ত থাকি। অ্যালামনাইদের একটা দায়িত্ব কর্তব্য আছে এই বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা তাদেরই প্রতিষ্ঠান। আমরা আশা করি তারা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখবে, অর্থাৎ আমাদের দিকে নজর রাখবে। আমরা বিশ্ববিদ্যালয় চালানোর সঠিকভাবে চেষ্টা করছি। ভবিষ্যতে এইসব মানুষের আগ্রহে, আশীর্বাদে, সহায়তায় এই বিশ্ববিদ্যালয় আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করবে, এইটা বিশ্বাস করি, আশা করি। বিশ্বের যত বিশ্ববিদ্যালয় আছে সবখানেই কিন্তু অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে এবং তারা বিশ্ববিদ্যালয়কে বিভিন্নভাবে উৎসাহ, পরামর্শ, সহায়তা দিয়ে থাকে। এবং আমাদের আশা, প্রত্যাশা, বিশ্বাস আপনারা যারা উপস্থিত আছেন তারা আমাদের সঙ্গে এইভাবেই সংযুক্ত থাকবেন। একটা বিশেষ বিষয়ে বলবো আমি, সেটা এখনই দরকার। আপনারা অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক বড় বড় পদে অধিষ্ঠিত আছেন, অনেক বড় আপনাদের আয় ইনকাম, বিভিন্নভাবে আপনারা গুরুত্বপূর্ণ অবদান দিয়ে রাখছেন। আপনাদের হাতে অনেক ক্ষমতা, ওই ক্ষমতার যদি একটু এই বিশ্ববিদ্যালয় পায় তাহলে আমাদের অনেক উপকার হয়। বিষয়টা বলার আগে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, সেটা হলো আমাদের যে স্টুডেন্টসরা আছে যারা গ্র্যাজুয়েট হচ্ছে, এদের দিকে একটু নজর রাখবেন। আপনাদের ক্ষমতা অনেক, আপনাদের বুদ্ধি অনেক, আপনাদের অবদান অনেক। সুতরাং আপনারা যখন গ্র্যাজুয়েট রিক্রুট করবেন বা করেন, তখন আপনাদের এই ছোট ভাই বোনদের দিকে একটু নজর রাখবেন। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, গরমের ভিতরে আজকে বৈশাখের উত্তাপ এবং আবহাওয়াটাও ভালো যাচ্ছে না, তবে এই মুহূর্তে মনে হচ্ছে একটু ভালো বাতাস আছে, গরমটাও কম, তবে কাল ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো সব মিলেই আপনারা কষ্ট করে এখানে আসছেন, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আপনারা আজকের দিনটা ভালোভাবে উপভোগ করবেন। সময় খুব সংক্ষেপ, আজকে শুক্রবার, জুম্মার নামাজও আছে। সুতরাং আমার কথা এখানেই শেষ। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, সবার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসার জন্য ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির মাননীয় চেয়ারম্যান, বিশ্বনন্দিত শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারের ভিডিও বার্তাটি আমরা এই মুহূর্তে দেখতে পারবো। স্যার সঙ্গত কারণে আমাদের মাঝে নেই, আমরা তার ভিডিও বার্তাটি দেখব। ওয়েলকাম টু অল অফ আওয়ার অ্যালামনাই। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় অ্যালামনাই সংগঠন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগিতায় আগামী 12ই মে তৃতীয়বারের মতো তাদের মেগা রিইউনিয়ন প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে। আমাদের অ্যালামনাইরা বরাবরের মতো দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত এবং আমাদের জিডিপির সবচেয়ে বড় অংশীদার টেক্সটাইলের এবং আরএনজি সেক্টরের সম্মানের সাথে তাদের অবদান রেখে আসছে। ইতিমধ্যে আমাদের অনেক অ্যালামনাই নিজেদের প্রতিষ্ঠান পরিচালনা থেকে শুরু করে দেশের স্বনামধন্য ইন্ডাস্ট্রিগুলোতে উচ্চ পদস্থ অবস্থানে কাজ করে যাচ্ছে। আমি আশা করি তারা আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তাদেরকে কাজে লাগিয়ে দেশের এই সেক্টরকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় তার অ্যালামনাইদেরকে প্রায়োরিটির সাথে মূল্যায়ন করে আসছে এবং আগামীতেও করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমি আরো আশা করছি তাদের এই আয়োজন অ্যালামনাই কমিউনিটিকে অত্যন্ত শক্ত ও মজবুত করে তুলতে সক্ষম হবে। আমি আমার প্রিয় অ্যালামনাইদেরকে এই আয়োজনের আসার জন্য এবং এই আয়োজনের মাধ্যমে তাদের প্রত্যেকের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।
বস্ত্র খাতের একজন সফল মানুষ, যার যার দুই নয়নে বস্ত্র খাতের উন্নয়নে স্বপ্ন খেলা করে, যার জোরে প্রতিটা ডোরে অন্যায়ের বিরুদ্ধে লড়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে বস্ত্র খাত আজকের অবস্থানে আসতে পেরেছে। তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের মধ্যমণি, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ নুরুজ্জামান স্যার। স্যার, আপনার পানি লাগলে এটা খাওয়া যাবে তো, গলা শুকায় গেছে। Honorable Chairperson, respected Vice Chancellor, Pro-Vice Chancellor, and esteemed faculty members of Daffodil University, eminent industry professionals, media personnels, printed and electronic media, including social media, and my dear textile engineering alumni of Daffodil University, respected ladies and gentlemen attending this wonderful event, Assalamu alaikum and good morning. Really, I am honored and happy to be here as a chief guest of this glorious and beautiful program organized by Textile Engineering alumni of Daffodil University. I am really delighted and really excited to get scope to share my some ideas and views with you. And I think it will be one of my memorable day in my life. And as I have seen already inside the auditorium and outside and across the campus, the spontaneous attendance and participation of the alumni. In this regard, this is one of the best alumni reunion I have ever attended. So congratulate the textile engineering alumni and all other concerned. The alumni and ladies and gentlemen sitting in the last row, are you getting me? I mean, can you hear me? And I will not keep you long. I don't want to make any long, terrible speech. If you feel borrow at any time, you can stop. You can stop me. I will stop my speech. Actually, when I was offered to be here as a chief guest, I happily agreed and gave my consent. Because as I am working in the textile department and you are the textile alumni, so there is a huge scope to share my ideas, views, and even we can make some plan, we can make some roadmap
for future of the alumni, of the student of the university, and all the students and personnel working and studying in the textile department. That's why I agreed. So far, my knowledge goes, and everybody knows that Daffodil International University nowadays is one of the most leading universities. Daffodil University is a member of International Association of Universities, and this university has renowned faculties, legendary chairman, vice chancellor, and pro-vice chancellors. This university is delivering thousands of skills graduates every year. And the reputation of academic excellence and innovation is very high. Especially, Daffodil University is a great contributor to textile sector as well as other sectors of Bangladesh. And this is the first time I came here. I heard about it, but I have seen in my eyes the wonderful campus and other excellent facilities. Again, I am expressing my gratitude and happiness to be in the Daffodil University campus. So, my dear alumni, brilliant students of Daffodil universities, and actually, I think the presenter was mentioning, or some of the speakers said that lots of alumni are working, thousands of alumni are working in the leading textile universities, leading textile industries, and in some, many of leading textile industry are led by alumni of Daffodil University, textile engineers of Daffodil University. And many of them are working as an executive. Even some of them are working in government and private sectors. Actually, you are the future leaders of global textile sector. And you are also supporting and nurturing the next generation of the textile sector. This is happy to know that there is a good coordination among the alumni and the present student. I want to share some points with you. A few points. Our future textile, the present textile sector in Bangladesh, what we have already, and if we think our textile sector, what will be happen in the future in the global context, are we ready? Or we have to do many things to make ourselves ready for the future textile sector. If we discuss some of the information of the textile sector, say Bangladesh is the second largest exporter of RMG in the world. It sounds good. First textiles, who is in the first position? China. China in the global market, they are capturing around 30 to 32%. In the export position, China is capturing 30 to 32%.
we are in the second position by exporting in the global market around 6+%, more than 6%. And in the third position, Vietnam, they are selling 5 point something. But if we analyze this information with other informations, we will get amazing result. Our 6.5% of the global market. In the global market, we are exporting 6.5% of the total global export. But this is the more than 80%, around 85% of our total national export income. But if you think about China, China is exporting 32% of the global market. But this is only around 10%, less than 10% of their total export. Even Vietnam is exporting around 5 or 5+ something of global RMG export. But if it is compared with their total export, this is only 10 to 12%. They are exporting cell phone, mobile, etc., which is among total more than 20% of their total export. So, in terms of RMG export, we are in a good position. But if we think the whole export sector, our position is not good at all. And only the textile sector is keeping uphold our export. We can say we are standing on a 1 feet, and on a single pillar, only one pillar. The total building is standing on a single pillar. This pillar is RMG sector. This pillar is textile sector. And if it is broken down, the whole export, the whole trading, international trade of our country will be broken up, will be collapsed. So our duty is very, in comparison to other professional, our responsibility, our duty is much more important than the others. In our sector, more than 5 million people are working, lots of thousands of entrepreneurs and executives, and we have fixed a target that by 2030, the export of textile will be double, and more than double. We fix it by 2030, we shall export 100 billion US. So this is also sounds good. And across the world, the use of clothing is increasing day by day. Do you have any idea how much clothes are used by Bangladeshi people? Across, if we think globally, average per person use 20 to 25 new clothes every year. In our country, we are using per person 7 clothes. Clothes every year on an average. If we go to the developed country in US, they are using more than 80 new clothes every year. They are buying every year. And this is increasing. This is ever expanding. So the market, the demand side is growing rapidly, geometrically. So if we be able to produce quality garments, if we be able to
make ourselves in the world market, that we are producing branded, we are producing world-class garments, then the textile sector never will be collapsed, and it will be the main pillar, and it will remain the main pillar of our, not only for the export but also for the whole economy. So this is very nice to see, but at the same time personally I have some apprehension, and some doubt what will be happened in future. I think all of us have clear idea about industrial revolution. When the industrial, do you feel very bored? Then I will turn my speech in another topic. As it is textile related, and I have some ideas on the textile related, some informations. So I thought that it would be better to share with you. We know that when the industrial revolution was occurred in England. Why industrial revolution? What is the main cause of industrial revolution happened in England in the 18th century, in the late 18th century? If you asked anybody, most of you will answer like this: the steam engine is the main cause. The discovery of steam engine was the main factor of industrial revolution. But not this. This is not true. Steam engine is one of the causes, but there are many causes. There are many causes. At that time, an agricultural revolution happened just before the industrial revolution occurred. That's why agricultural production rapidly increased, and surplus capital came from rural area to town area, and surplus labor was surplus, because in the agriculture sector modern machinery was being used. That's why surplus labor came to town. And the British also accumulated capital from their colonies. So they got capital, they have surplus labor, they have technology, and the most importantly, at that time there was a good collaboration between the government, industrialists, and the academia. This was the main force to boost up the industrial sector, to start the industry, to make a revolution in the industrial sector. And that's why in the industrial sector there was a revolution. And this is called first industrial revolution. And then second revolution, third revolution. In the 19th century, in the 20th century, late 20th century, they became very conscious. They became very concerned with their environment. They became very concerned about their human rights, labor wages, working environment, and many rules on environment protection, clean water, labor protection, labor wage, and this was the result. Actually, they left the textile sector, because you know the textile sector is labor intensive. When the first industrial revolution was occurred,
Then in terms of capital, investment, labor and production, textile sector was in the leading. And ultimately, in the late 70s and 80s, the first world almost left their garments manufacturing. When in the 80s, UK stopped their garments manufacturing, almost stopped. Then they are in the fourth industrial manufacturing in the world, but they were leaving the textile sector because it was labor intensive, it was polluting the environment, and we took back, we started to produce garments. And now in the age of fourth industrial revolution, the machineries are coming which will not pollute the environment, which will not, keep the working environment fine. The labor will not suffer any health hazard. They will get high salary. By using these machineries, they will be able to produce, they will be able to produce that type of huge amount of garments. Then what will be happen? They will start again these things, and they will not, and we have a doubt, we have apprehension that then they might not be willing to buy apparels from our country. What will be happened in case of us? If we be not able to make ourselves ready for this situation, if we cannot produce our student, our new generation ready for this, if we cannot equip them with the modern technology, with the modern situation, so that they can cope up with all the situation. Otherwise, we shall have to leave this thing, because we shall lose our in market by competing with first world market. So I will not keep you long. Sorry, I think I am making my speech longer. Within a short time, the two points I want to mention you. One of the problems is that there is a skill mismatch. What actually the entrepreneur want and what actually the individual professional possessed, there is a gap. That's why lots of people do not get job. On the other hand, many jobs are vacant. So why these are gap? Because our skill, sometimes our skill is not up to the mark. There is a skill gap. What we are teaching the student, the curriculum was formulated 10 years back. We are teaching right at this moment. Our teacher have been taught 10 years back, and they will work in the industry after 5 years. So there is a gap. Syllabus, curricula is static, but the industry is dynamic. So sometimes our skill becomes obsolete. That's why you have to rescale, upscale, update our knowledge. Otherwise, always there will be a skill mismatch. And if the future days are coming, you will be surprised to know that by 2035, 50% job will be created which do not exist right at this moment. So now you are being taught in the university. You are working with the knowledge what you have acquired earlier. How using this
experience, this learning, this academic education, this training will help you to work in the future. So, continuous learning, continuous scaling up yourself, and trying to update the syllabus curriculum is the best way to be fit for the future generation, to be prove yourself for future job. So I want to stop here. Before, I would like to thank the organizer inviting me here and to give me honor to give a scope to say something. Thanks, guests and ladies and gentlemen sitting in front of me for patience hearing. Thank the alumni. Thank you, Deputy International University, for arranging such a wonderful program. I am a hopeful person. I am always optimistic. I am not pessimistic. But I raised some points on you just to be careful, to be cautious right now, so that we can make ourselves for future, we can make ourselves as future leaders. That's why I think always mindset should be kept our open, so that the new things we can always accept, new technology we can adopt, and we can think always globally and always try to be innovative. Don't think that you are graduated from this university 10 years before, now you have 10 years of experience, you are working in a huge big industry. It does not give you any guarantee that you will be a good executive and you will get chance to continue your, even if you are an entrepreneur, there is no guarantee that your present situation will be remain same in future. You will be in trouble. Don't get me wrong. I am just making you conscious that you might be in trouble because the world is changing, the technology is changing. As an entrepreneur, as a executive, always we will have to think ahead. We shall have to think about the future and shall make ourselves prepared for the future. So don't be demoralized. Bangladesh is a young country. Our average age is only 27 plus. On the other hand, China around 40, Japan 47, their age group. So they are old nation. They will not be able to work in future. We have huge amount of young generation, energetic. So of course, don't be demoralized. Of course, we shall be able to keep our textile sector not as it is. It will go ahead if we working together. So we should, my another suggestion, always the university is doing already, they are doing that. I know that the Deputy University is updating the curriculum regular basis, keeping in mind the trend and the future. And what I mentioned earlier, that why the first industrial revolution was occurred in England, because of working together, government, academia, industrial profession. So we want to work together, the government, the industry, the academician, and we have to share our knowledge, we have to exchange our knowledge, we have to work, we want to see one university to another university, the government and private,
seminar, symposium, even we can visit our lab, even we can visit the industry, one industry to another industry, and industry to academia, academia to industry. There will be a close relationship. There may be a MOU, or without any MOU, we can work together. The knowledge and the total sector is integrated. This is not mine, this is not yours, this is ours. So we shall have to work together. And one of the point mentioned by Professor Mahabul Haq, Dr. Mahabul Haq, about research, he also worked with us. Many times he went to our Department of Textiles and participated in many seminars and workshops and contributed a lot. We are going to build 2 STTL with the help of ADB. STTL means Smart Textile Lab, Smart Textile Living Lab. Actually, this will be a common space for the student. One will be in the Gazipur and the other one will be in the Chittagong. Already feasibility study is finalized. The project has been prepared. ADB is ready to give us fund. They also visited, and the ADB personnel actually made the project. We help them a lot. What type of machinery do we need? What type of research should be done here? And this will be a common place to work for the student, teachers, industrialists, and the academician. And if any problem occurred in any industry, they will throw it to the laboratory. And the student, teachers will research on it and will come up with a solution. Then that can be used in one industry. If it is successful, it can be replicated in the other industries. And it will be a living lab. It will be a dead. Living means always. Always it will be changing. Always there will be updated information. Always there will be updated latest machineries. And the research will be on the findings of latest information. So this is not for textile department only. This is for Bangladesh textile sector. And everybody have scope. I invite you, let us work together. Let us build our textile sector more profound, more renowned, and internationally more competitive and sustainable. Thank you very, very much. Thank you, everybody. Thank you, the organizer. Thanks a lot. Thank you very much. স্যারের জন্য জোরে করতালি। দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য স্যারকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আজকের এই পুনর্মিলনীর পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের অত্র ডিপার্টমেন্টের হেড, সকলের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন। ভাই রাখো না তুমি মাইক না স্যার। সবাই সবাই আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো স্যারকে। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি আমাদের আজকের এই পুনর্মিলনী জন্য আমাদের ডিপার্টমেন্টকে সম্মানিত করবে। আপনি আমাদের ডিপার্টমেন্টকে একটা দিন। স্যারের পক্ষ থেকে ডিপার্টমেন্টকে সম্মাননা। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা গ্রুপ ছবি তুলবো। এজন্য যারা গেঞ্জি পরে আছেন, আজকে টি শার্ট যারা বা পোলো শার্ট পরে আছেন, তারা মঞ্চে আসবেন। স্যাররা পিছনে দাঁড়াবেন। স্যার আপনারা একটু যদি অনুমতি দেন, আপনারা একটু সামনে দাঁড়ালে অন্যরা পিছনে দাঁড়াবে। যারা শুধুমাত্র টি শার্ট পরে আছেন তারাই আসবেন, অন্যরা আসবেন না। অন্যদের পরে তুলবো, অন্যদেরটা পরে তুলবো যারা পরা নাই। হ্যাঁ দাঁড়ান। যারা বসে আছেন আসেন না কেন ভাই? আসেন আসেন, পত্রিকায় যাবে এই ছবি, প্রথম আলোর প্রথম পেজ। আসেন।
পিছনে দাঁড়াই, পিছনে দাঁড়াই, পিছনে দাঁড়াই। স্প্রেড হইতে হবে, অনেক অনেক পিছনে যাইতে হবে। কেউ কেউ আমরা সামনে বসেও যেতে পারবো। সামনে, এদিকে পিছনে, সাইডে যাই, সাইডে যাই, কাইন্ডলি সাইডে যাই। হ্যাঁ হ্যাঁ, এক গ্রুপ বসে যেতে পারবো। আস্তে, এই জায়গাটা না আটকাই। ওই পাশ দিয়ে আসেন, দুই পাশ দিয়ে আসেন না, সামনে দিয়ে কেন, দুই পাশ দিয়ে আসেন, এদিক দিয়ে যান। আচ্ছা, বাকি যারা আছে এই যে সামনে বসে পড়েন, এই সামনে। পিছনে যারা আছেন পিছন থেকে সামনে চলে আসেন। পিছনে এই যে এখানে যারা আছেন আপনাদের জন্য গেস্টদেরকে দেখা যাচ্ছে না ভাইয়া। এই যে এই জায়গাটাতে বসা যাবে, এই জায়গাটাতে বসা যাবে। আচ্ছা, এইখানে যারা আছেন এই যে ভাইয়ারা, এই জায়গাটা একটু ফ্রি করেন। এই জায়গাটা ফ্রি করেন, আপনাদের জন্য গেস্টদেরকে দেখা যাচ্ছে না। আপনারা সামনে চলে আসেন। ওখানে গাদাগাদি করে বসলে দেখা যাবে না, আপনারা সামনে চলে আসেন। একটু এদিক দিয়ে জায়গা দেন, ভাইরা একটু সামনে চলে আসুক, সামনে চলে আসেন। ভাইয়া, গেস্টদেরকে দেখা যাচ্ছে না, আপনারা কথাটা একটু বুঝেন, একটু সামনে চলে আসেন। হ্যাঁ, একটু সামনে চলে আসেন, এই যে এইদিকে চলে আসেন। প্রয়োজনে পিছন দিক দিয়ে চলে আসেন। দেখা যাচ্ছে না, আপনারা একটু উঠে চলে আসেন না ভাইয়া, একটু এইদিকে চলে আসেন, ছবিটা ভালো হবে। হ্যাঁ, চলে আসেন। একটু 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 জায়গা করে দেন তো, একটু জায়গা করে দেন ভাইয়া। এই যে আপনি ভাইয়া একটু উঠেন না, ওনাদেরকে সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন ভাই, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে। ছবিটা ভালো হবে ভাই, আপনি পিছনে থাকলে আপনাকে দেখা যাবে, সামনে থাকলে ভালো দেখা যাবে। আরো আরো এদিকে যাবেন ভাইয়া। এই ভাইরা একটু চলে আসেন না, এই যে আপনারা একটু চলে আসেন না। আচ্ছা, এইদিকে যারা টি শার্ট পরে আছেন, এই যে ভাইরা একটু চলে আসেন, এইদিকে যারা আছেন। ভাইয়া, ভাইয়া এইদিকে 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 ভাইয়া, একটু একটু ওয়াইড করেন, ওয়াইড করেন, মানে আমাদের যাতে অনেক স্টুডেন্ট বোঝা যায়। এক জায়গায় কথাটা বুঝলেন না ভাই, একটু ওয়াইড করেন, আপনারা একটু এই পাশে আসলে ছবিটা আরো ভালো আসবে। স্যার, কেউ কথাই শোনা না। আরে ইয়াতে চেয়ার দে, চেয়ার দে, চেয়ার দে।